বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসার পর সুস্মিতাকে তার বড় যা শালিনী কিছুতেই বাজারে যেতে দেয় না, কারণ শালিনী বাজারে যেতে খুব পছন্দ করে। একদিন সুস্মিতা যখন রান্নাঘরে মাটন বিরিয়ানি এবং চিকেন চাপ রান্না করতে যায়, তখন বিরিয়ানির মশলা শেষ হয়ে যায়। তাই সুস্মিতা তখনই শ্যামলের কাছে গিয়ে বলে, শ্যামল, তুমি যখন বাইরে যাচ্ছ তাহলে আমাকে বিরিয়ানির মশলা নিয়ে এসে দেবে। বাজার থেকে তুমি বিরিয়ানির মশলাটা নিয়ে এসে দিয়েই অফিসে চলে যাও, না হলে আমাকে আবার বাড়ি থেকে বেরোতে হবে। না না, বাজারের মশলার দোকানে খুব ভিড় হয়, তাই তোমার জন্য এখন বিরিয়ানির মশলা আনতে গিয়ে আমার দেরি হয়ে যাবে, তাই আমি বাজারে যেতে পারবো না। আমাকে আর আধ ঘন্টার মধ্যেই অফিসে পৌঁছাতে হবে, তাই আমি চললাম। এই বলে শ্যামল চলে যায়। এমন সময় শালিনী বাজারে যাওয়ার এক সুবর্ণ সুযোগ পেয়ে যায়, তাই সে কিছুতেই সেই সুযোগ হাতছাড়া করতে চায় না। সুস্মিতা যখন বিরিয়ানির মশলা নিয়ে আসার জন্য বাজারের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরোবে, তখনই শালিনী সেখানে চলে আসে। তুমি এত রান্না বান্না করছো, আবার এখন মশলা নিয়ে আসার জন্য বাজারে যাবে? দরকার নেই, তুমি বরঞ্চ বিরিয়ানি আর চিকেন চাপ রান্নার দিকে মন দাও। আমি এখনই তোমার জন্য বাজার থেকে বিরিয়ানির মশলা নিয়ে এসে দিচ্ছি। না দিদি, বাইরে খুব রোদ, বেকার বেকার কেন এখন বাইরে বেরোতে যাবে তুমি? তাছাড়া তুমি তো বাথরুমে জামা কাপড় ধুচ্ছিলে, তুমি জামা কাপড়গুলো ধুয়ে দাও, আমি এখনই বাজার থেকে মশলা নিয়ে চলে আসছি। আরে ঠিক সময় মতো জামা কাপড় ধুয়ে দেব, তুমি চিন্তা করো না। এমনিও তো আমাকে বাজার থেকে নিজস্ব কিছু প্রয়োজনীয় জিনিসও নিয়ে আসতে হবে, তাই আমি বাজারে যাচ্ছি, তুমি রান্না করো। শালিনী এই কথা বললে সুস্মিতা সেরকম একটা আপত্তি করে না, কারণ তার এমনিও বাজারে যেতে ভালো লাগে না। বাইরে রোদের মধ্যে বেরোলেই তার গায়ে ট্যান পড়ে যায়, এমনিতেও বাইরে অনেক ধুলোবালি, তাই সুস্মিতা বাজারে যেতে পছন্দ করে না। অন্যদিকে শালিনী সুস্মিতার হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে নেয় এবং মনের আনন্দে নাচতে নাচতে বাজারে চলে যায়। এদিকে সুস্মিতা রান্নাঘরে গিয়ে আবার রান্নাবান্না করতে শুরু করে। আমি কপাল করে এত ভালো বড় যা পেয়েছি, কি সুন্দর আমার হাত থেকে বাজারের ব্যাগ কেড়ে নিয়ে বাজারে চলে গেল। ভালোই হয়েছে, না হলে এখন আমাকে হেঁটে হেঁটে সেই বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসতে হতো, অসহ্যকর একেবারে। কিছুক্ষণ পর শালিনী বাজার থেকে ফিরে আসে, সুস্মিতাকে সে বিরিয়ানির মশলাও দিয়ে দেয়। থ্যাংক ইউ দিদি, কিন্তু তোমার বাজার থেকে ফিরতে এত সময় লাগলো কেন? তুমি কি অন্য কোথাও গিয়েছিলে? না না, বাজার থেকে ফেরার পথে মালতী কাকিমা আর দীপশিখা কাকিমার সঙ্গে দেখা হয়েছিল, তাই একটু দাঁড়িয়ে গল্প করছিলাম আর কি, সেই কারণেই দেরি হলো। এখন ছাড়ো এইসব কথা, তুমি তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করো তো, খুব খিদে পেয়ে গেছে। এই শুনে সুস্মিতা তাড়াতাড়ি সবার জন্য গরম গরম মাটন বিরিয়ানি এবং চিকেন চাপ রান্না করে। দুপুরবেলা তারা শাশুড়ি মায়ের সঙ্গে বসে খাবার খেয়ে নেয়। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। একদিন সুস্মিতা সন্ধ্যাবেলা ঘরে বসে সিরিয়াল দেখবে, এমন সময় তার শাশুড়ি মা কমলা দেবী তার ঘরে আসে। ছোট বৌমা, ঘরে বসে বসে সিরিয়াল দেখলে হবে? বাজারে যেতে হবে তো, না হলে রাত্রিবেলা কি রান্না হবে? কোনো সবজি নেই, আজকে বাড়ির ছেলেরা সকালবেলা তাড়াতাড়ি অফিসে চলে গেছে, তাই আর বাজার করতে পারেনি। তুমি বাজারে যাও, গিয়ে আলু, বেগুন, পনির, পটল সবকিছু নিয়ে এসো। আর হ্যাঁ, 2 কেজি ময়দা আর আটাও নিয়ে আসবে। এখন তো আমি সিরিয়াল দেখছি, আমাকে এখনই বাজারে যেতে হবে। ঠিক আছে, আপনি ঘরে যান, সিরিয়াল দেখা হয়ে গেলে আমি বাজারে গিয়ে সবজি নিয়ে আসবো। এই শুনে কমলা দেবী ঘরে চলে যায়। কিন্তু সেই সিরিয়াল দেখার পর আরেকটা আকর্ষণীয় সিরিয়াল শুরু হলে সুস্মিতা কিছুতেই টিভি ছেড়ে উঠতে চায় না। এমন সময় সে তার বড় জাকে ফোন করে। সে যখন বড় জাকে বাজারে যাওয়ার কথা বলে, তখন তার বড় জা এক পায়ে রাজি হয়ে যায়, কারণ বাজার হলো তার প্রিয় জায়গা। দিদি, তুমি একটু বাজারে গিয়ে সবজি নিয়ে আসবে গো, না হলে রাত্রিবেলা রান্না বান্না করতে দেরি হয়ে যাবে, আর মা আমাকে বকাবকি করবে। আমি এখন সিরিয়াল দেখছি তো, তাই আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। আরে কোনো ব্যাপার নয়, আমি এখনই বাজারে গিয়ে সব সবজি নিয়ে আসছি, আর আটা ময়দা সবকিছু নিয়ে আসবো। মা যখন তোমাকে বাজারে যাওয়ার কথা বললো, তারপরেই তো তুমি আমাকে ফোন করতে পারতে, তাহলে আমি তখনই বাজারে চলে যেতাম। ধন্যবাদ দিদি, তুমি খুব ভালো। তাহলে তুমি বাজার থেকে ঘুরে এসো, আমি ততক্ষণ সিরিয়াল দেখিনি, তারপর তুমি বাজার থেকে আসলে দুজনে মিলে রাতের রান্না সেরে নেব। এই শুনে শালিনী তখনই ফোন রেখে বাজারের ব্যাগ ঝুলিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাজারে গিয়ে প্রথমে ফুচকা খায় এবং আলু কাবলি খায়। সেই বাজারের মধ্যে একটা দোকানে খুব ভালো গরম গরম মোমো বিক্রি হয়,
যা দেখে শালিনী লোভ সামলাতে পারে না। সে তখনই গরম গরম মোমো খেয়ে নেয়। মোমো খাওয়ার পর সে 3 প্লেট বিরিয়ানিও খায়। এমনকি শালিনী পাপড়ি চাট, দই বড়া, চাউমিন, রোল কিছুই বাদ দেয় না। এত খাবার খাওয়ার পর তার পেট একেবারে ঢাকের মতো ফুলে যায়। বাজার করে বাড়িতে ফিরে আসার সময় সে যেন কিছুতেই নড়াচড়া করতে পারে না। উফ, আজকে বাজারে খাবারের দোকান থেকে কত ভালো ভালো খাবার খেয়ে নিলাম, আমার মন একদম ভালো হয়ে গেল। কিন্তু আমি তো এখন বাজারের ব্যাগ নিয়ে নড়তেই পারছি না। বাড়িতে গিয়ে আগে হজমের ওষুধ খেতে হবে। এই বলে শালিনী তাড়াতাড়ি বাড়িতে ফিরে যায়। কিন্তু অত খাবার খাওয়ার পর তার ঢেকুর তোলা বন্ধ হয় না। হজমের ওষুধ খেয়েও তার পেট প্রচন্ড পরিমাণে ভর্তি হয়ে থাকে। তাই সুস্মিতা যখন রান্না করে সে কিছুতেই রান্নাঘরেও যায় না। রাত্রিবেলা যখন তারা একসাথে খাবার খেতে বসে তখন শালিনী একটাও রুটি খেতে পারে না। একি দিদি, তুমি সন্ধ্যাবেলা থেকে ঢেকুর তুলে যাচ্ছ কেন? এখনো পর্যন্ত তুমি একটা রুটিও খেয়ে উঠতে পারলে না, কি ব্যাপার বলো তো? তোমার কি শরীর খারাপ হলো নাকি? কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি বাড়িতে কোনো খাবারই খেতে চাইছো না। না না, সেরকম ব্যাপার নয়। আসলে এখন বাড়িতে সেরকম একটা কাজবাজ থাকে না তো। তুমি বিয়ে হয়ে আসার পর দুজনের মধ্যে কাজ ভাগাভাগি হয়ে গেছে, তাই আমার খাবার হজম হতে একটু দেরি হচ্ছে। বেশিরভাগ সময় বাড়িতে বসে থাকি বলে খিদেও তো পায় না। এভাবেই শালিনী কথা ঘুরিয়ে দেয়, তাই আসল ব্যাপারটা কেউ বুঝতেই পারে না। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। একদিন, কি ব্যাপার, তুমি হাতে লিস্ট নিয়ে কোথায় যাচ্ছ সুস্মিতা? আরে আমি আর তোমার দেওর শপিং করতে যাচ্ছি। আমাদের বাজারে গিয়ে কিছু কেনাকাটা করতে হবে, তাই আগে লিস্ট তৈরি করে নিয়েছি। বুঝতেই তো পারছো ছুটির দিন, এখন বাজারে গিয়ে কেনাকাটা না করলে পরে আর সময় হবে না। তোমার দেওরও তো অফিসের কাছে ব্যস্ত হয়ে পড়ে। ছুটির দিনে হাজবেন্ড ওয়াইফ সিনেমা দেখতে যায়, রেস্টুরেন্টে খাবার খেতে যায়, আর তোমরা দুজনে মিলে বাজারে শপিং করতে যাচ্ছ। তোমাকে আমি কতবার বলেছি তুমি বাড়ির ছোট বউ, তাই তুমি বাজারে যাওয়া নিয়ে ব্যস্ত হবে না। দেখি আমাকে লিস্টটা দাও দেখি। এই বলে শালিনী সুস্মিতার হাত থেকে লিস্ট কেড়ে নেয়। সংসারের মাসকাবারি জিনিসপত্র, তেল, নুন, ঝাল, লঙ্কা, চিনি, আটা, ময়দা, চাল, বিভিন্ন রকম মশলা, চিজ, বাটার, ঘি, মাথায় মাখার নারকেল তেল, বাড়ি পরিষ্কার করার ঝাঁটা। ওরে বাবারে বাবা, এই লিস্টে তো অনেক কিছু আছে। তোমরা এখন বেকার বেকার বাজারে গিয়ে এসব জিনিসপত্র কিনে সময় নষ্ট করবে? কোনো দরকার নেই, আমি বাজারে যাচ্ছি, তোমরা বরঞ্চ ঘুরে এসো। শালিনীর কথা শুনে সুস্মিতা আনন্দে নেচে ওঠে, তাই সে তার বড় যাকে না করে না। সুস্মিতা মনের আনন্দে তার স্বামীর সঙ্গে সিনেমা দেখতে এবং রেস্টুরেন্টে খাবার খেতে চলে যায়। অন্যদিকে তার বড় যা বাজারের ব্যাগ নিয়ে মহা আনন্দে বাজার করতে যায়, কারণ বাজারে যাওয়া মানে সে পেট ভরে বাইরের খাবার খেতে পারবে। এমনিতেই আজকে ছুটির দিন, তাই বাজারে ভালো ভালো খাবারও পাওয়া যাবে। কি মজা, আমি রোজ রোজ বাজারে আসার নাম করে বেরিয়ে পড়ছি, আর বাইরে থেকে ভালো মন্দ খাবার খেয়ে বাড়ি যাচ্ছি। কেউ আমাকে কিছু বলতেও পারছে না, কারণ শাশুড়ি মা জানেই না যে আমি বাজারে আসি। আর ওই সুস্মিতা এতটাই চালাক যে আমি বাজারে আসছি বলে ও কাউকে কিছু জানাচ্ছেও না, কারণ ও তো বাজারে আসতেই চায় না। ও নিজেকে বেশি শেয়ানা মনে করে। শালিনী প্রথমে কচুরি এবং আলুর দম খেয়ে নেয় এবং তারপর ইডলি, ডোসা, সাম্বার ইত্যাদি খায়। এভাবে বেশ অনেকক্ষণ পর সে বাজার করে বাড়িতে ফিরে যায়। কিন্তু অন্যদিকে বৌদি বাজার করে নিয়ে এসেছে, আর আমি তোমার কথা মতো তোমার সাথে সিনেমা দেখতে গেছি। আমার তো খারাপ লাগছে গো। বৌদি বাড়ির বড় বউ আর তোমার বড় যা, সুতরাং তোমার বড় যা ভালো মনের মানুষ বলে তোমাকে বাজারে যেতে দেয় না, আর তুমি সেটা সুযোগ নিচ্ছ। আরে চুপ করো তো, ফালতু কথা বলছো কেন? আমি কোথায় সুযোগ নিচ্ছি? উনি যদি যেচে পড়ে বাজারে যায় আর আমাকে বাজারে যেতে না দেয়, তাহলে আমি কি করতে পারি? দিদি শুধু আমাকে বলেছে আমি যাতে মাকে কিংবা বাড়ির কাউকে না বলি যে দিদি প্রত্যেকদিন বাজারে যায়। তুমিও কাউকে কিছু বলো না, না হলে কিন্তু মা আমাকে বকা দেবে আর আমাকেও বাজারে পাঠাবে। যতদিন দিদিকে দিয়ে বাজার করানো যায় ততই ভালো। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়, কিন্তু শালিনী এখন বাড়ির কোনো খাবার খেতে পারে না। কিন্তু হঠাৎই একদিন শালিনীর ভীষণ পরিমাণে পেট ব্যথা শুরু হয়। পেটের যন্ত্রণায় সে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না, সে ব্যথায় ছটফট করতে থাকে। ওরে বাবা গো, মা গো, আমার পেট ফেটে গেল, আমার ভীষণ পেট ব্যথা করছে, প্লিজ আমাকে কেউ বাঁচাও, আমার খুব পেটে যন্ত্রণা করছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। শালিনী এভাবে কান্নাকাটি করলে তাকে নিয়ে পার্শ্ববর্তী নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। ডাক্তারবাবু ভালো করে তার পেটের চিকিৎসা করার পর জানায়,
আমি আগেই আপনার বড় বউকে বাইরে খাবার খেতে বারণ করেছিলাম, কিন্তু তবুও উনি আমার কোনো কথা শোনেননি। আর আপনারাও আছেন বটে, বড় বউয়ের শরীরের দিকে খেয়াল রাখতে পারেন না? ওনার পেটে 50টা পাথর হয়ে গেছে, আর ইতিমধ্যেই অপারেশন করে ওনার গল ব্লাডার বাদ দিতে হবে, তা না হলে কিন্তু পরবর্তীকালে খারাপ রোগ হয়ে যাবে। ডাক্তারবাবু এই কথা বললে সবাই খুব ভয় পেয়ে যায়, এমনকি শালিনীও ভীষণ লজ্জায় পড়ে। তোমার কি ব্যাপার বলো তো? কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি তুমি বাড়ির খাবার খেতেই পারছো না। আমাদের বাড়িতে তো এখন বাইরের খাবার নিয়ে আসা হয় না, তাহলে তোমার শরীর খারাপ কিভাবে করলো? তুমি বাইরের খাবার কোথা থেকে পেলে? সবাই মিলে শালিনীকে বকাবকি করলে শালিনী তখনই সমস্ত দোষ সুস্মিতার উপর চাপিয়ে দেয়। সবকিছু আপনার ছোট বৌমার জন্য হয়েছে। প্রত্যেকদিন ওকে বাজারে যাওয়ার কথা বলা হয়, কিন্তু ও বাজারে যেতেই চায় না, সবসময় আমাকেই বাজারে পাঠায়। আর আপনি তো ভালো করেই জানেন বাজারে অনেকগুলো খাবারের দোকান আছে, তাই আমি অত খাবার দেখে নিজের লোভ সামলে রাখতে পারি না। আজকে আপনার ছোট বৌমার বেখেয়ালির জন্য আমার শরীর এভাবে অসুস্থ হয়ে গেছে। তুমি তো নিজেই আমাকে বাজারে যেতে দাও না, যখনই আমি বাজারে যেতে যাই তখনই তুমি আমাকে আটকে দাও আর নিজে দৌড়ে বাজারে চলে যাও। আমি যদি জানতাম তুমি বাজারে গিয়ে এরকম লোভীর মতো খাওয়া দাওয়া করো, তাহলে আমি তোমাকে কখনো বাজারে যেতে দিতাম না। ছোট বৌমা, তুমি চুপ করে থাকো। আমি ভালো করেই জানি তুমি একটু কুড়ে ধরনের, তাই আমি ভাবি মাঝে মাঝেই বড় বৌমাকে বাড়িতে দেখতে পাওয়া যায় না কেন। তার মানে তোমাকে বাজার করতে যাওয়ার কথা বলা হলে তুমি বড় বৌমার ঘাড়ির উপর সব চাপিয়ে দাও, তাই তো? এর আগে বড় বৌমা বাজারে গিয়ে অনেক বাইরের খাবার খেয়ে আসতো, তাই বড় বৌমাকে আর বাজারে পাঠানো হয় না। কিন্তু তুমি বাড়িতে নতুন, তাই তোমার বড় যা তোমার মাথায় কাঁঠাল ভেঙেছে, তুমি সেটা বুঝতেও পারোনি। তোমাকেও বাজারে যেতে হচ্ছে না, বাড়িতে বসে আরাম করতে পারছো। আর ওদিকে আমার বড় বৌমা বাজারে গিয়ে মন মতো বাইরের খাবার খেয়ে আসছে। যাক, ভালোই হয়েছে, একবার অপারেশন হলে ওর শিক্ষা হয়ে যাবে, আর কোনোদিনও বাইরের খাবার খেতে চাইবে না। আমি আর কি বলবো মা, আমি ভেবেছিলাম আমার বড় যা আমাকে খুব ভালোবাসে, সেই জন্যই আমাকে বাজারে যেতে দেয় না, কিন্তু এর পেছনে যে দিদির এরকম অভিসন্ধি আছে আমি তো সেটা বুঝতে পারিনি। সুস্মিতা এই কথা বললেও কেউ তার কথা বিশ্বাস করতে চায় না, এমনকি শ্যামলও সুস্মিতাকে খুব বকাবকি করে। তাই সুস্মিতার এই যাত্রাই ভালো মতো শিক্ষা হয়ে যায়। শালিনীও সবার সামনে ভালো হওয়ার জন্য চুপচাপ থাকে। কিছুদিনের মধ্যেই শালিনীর অপারেশন হয়। তারপর থেকে সুস্মিতার কখনো তার বড় যাকে বাজারে যেতে দেয় না, এমনকি শালিনীও বাজারে যাওয়ার সাহস পায় না। তবে সুস্মিতাকেও বাজারে যেতে হয় না, বাড়ির ছেলেরাই এখন সবসময় বাজার করে নিয়ে আসে। রিমিতা তার বর রাকেশ এবং শাশুড়ি মা পাপিয়া দেবীর সঙ্গে বাস করত। রিমিতা ও রাকেশের বৈবাহিক জীবন ছিল দীর্ঘ 10 বছরের, কিন্তু দুর্ভাগ্যবশত রিমিতা 10 বছরে মা হতে পারেনি। তাই তাদের জীবনে কোনো রকমের অভাব না থাকলেও একটা আক্ষেপ থেকেই যেত। অনেক ডাক্তার কবিরাজি করার পর রিমিতা একদিন সবাইকে খুশির খবর দেয়। বাড়ির সকলে আনন্দে উন্মাদ হয়ে ওঠে। রাকেশ তাদের পাড়ায় 20 কেজি মিষ্টি বিলি করে। সবাই খুব খুশি ছিল। পাপিয়া দেবী এবং রাকেশ রিমিতার অনেক কেয়ার করা শুরু করেছিল। বৌমা, আজ থেকে তুমি বাড়ির কোনো কাজ করবে না, সব কাজ আমি করব, তুমি শুধু বিশ্রাম করবে, বুঝেছো কি বললাম? কিন্তু মা, আমি তো সবে সবে প্রেগনেন্ট হয়েছি, এখন তো কাজ করলে কোনো অসুবিধা নেই। আপনার নিজেরই তো শরীর ভালো থাকে না, আর আপনি যদি একা একা সব কাজ করেন তাহলে কিভাবে আমি বসে থাকবো? তবে আগের মতো কাজ করব না, অল্প অল্প করব। ঠিক আছে রিমিতা, তবে কোনো জিনিস নেই চাপ নেবে না তুমি, আমি আগেই বলে দিলাম। দেখতে দেখতে 7 মাস কেটে যায়। বর্ষাকাল নেমে পড়ে। একদিন সন্ধেবেলা খুব জোরে বৃষ্টি পড়া শুরু হয়। এ বাবা, বৃষ্টি পড়ছে কত জোরে! শাশুড়ি মা তো বাইরে গেছে, এবার কি হবে? ছাদে আমার আচারগুলো রাখা আছে, আমার প্রিয় আচারগুলো বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাবে। যাই যাই, তাড়াতাড়ি যাই, গিয়ে নামিয়ে নিয়ে আসি। এই বলে রিমিতা ছাদে চলে যায়। এই তো আচারগুলো ভেজেনি এখনো, কি সুন্দর বৃষ্টি হচ্ছে। এক কাজ করি, আচার খেতে খেতে একটু বৃষ্টিতে ভিজি। বাড়িতে তো কেউ নেই, আজকে আমাকে কথা শোনানোর মতো কেউ নেই। এই বলে রিমিতা খুব মজা করে আচার খেতে খেতে বৃষ্টিতে ভিজতে থাকে। বৃষ্টিতে ভিজতে ভিজতে আচার খেতে তার এতই ভালো লাগছিল যে সে 3টি বড় বড় আচারের কৌটো খালি করে দেয়। আচার শেষ করার পর সে নিচে নেমে আসছিল। তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়নি, কারোর বাড়ি ফেরার আগেই, জানতে পারলে খুব বকা খাবো।
রিমি সিঁড়ি থেকে নামছিল। বৃষ্টিতে ভেজার ফলে তার পুরো শরীর ভিজে ছিল, আর তাই তার ভেজা পা স্লিপ করে এবং সে সিঁড়ি থেকে সোজা নিচে এসে পড়ে। ঠিক সেই মুহূর্তে পাপিয়া দেবী বাড়িতে ফিরে আসে। বৌমা, বৌমা, তুমি ঠিক আছো? তোমার লাগেনি তো? এ কি সর্বনাশ হয়ে গেল গো! হে উপরওয়ালা, রক্ষা করো! ওঠো বৌমা, ওঠো। কোথায় লেগেছে বলো? মা, আমাকে ক্ষমা করবেন। আসলে আমি বৃষ্টিতে ভিজে ভিজে আচার খেয়েছি, আর সিঁড়ি থেকে নামতে গিয়ে পা স্লিপ করে পড়ে গেছি। মা, আমার পেটে খুব জোরে লেগেছে। আমার খুব ভয় করছে মা। আমার বাচ্চার কিছু হবে না তো? তোমার বাচ্চার যদি কিছু হয়েছে তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকেই বের করে দেব, বলে দিলাম। সব সময় আমি বাড়িতে থাকি, তোমাকে চোখে চোখে রাখি, আর আমি একটু 2 মিনিটের জন্য বাইরে গেছি, তুমি কাণ্ড ঘটিয়ে বসে আছো। পাপিয়া দেবীর কথা শুনে রিমিতা খুব জোরে জোরে কাঁদতে থাকে। পাপিয়া দেবী রাকেশকে ফোন করে বাড়িতে ডাকে। রাকেশও সব জানার পর রিমিতাকে অনেক বকে। রিমিতাকে তারা হসপিটালে নিয়ে যায়। মনে মনে রাকেশ ও পাপিয়া দেবী উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে বেরিয়ে এসে বলে, আপনাদের ভাগ্য খুবই ভালো, সামান্যর জন্য আপনার বৌমা বেঁচে গেছে। আর একটু বেশি জোরে আঘাত লাগলেই বাচ্চার ক্ষতি হয়ে যেত। চিন্তার কিছু নেই, আমি মেডিসিন লিখে দিয়েছি। এখন বর্ষাকাল, খুব সাবধানে থাকতে হবে ওনাকে। সবসময় সাবধানতা অবলম্বন করে চলাফেরা করতে হবে। ডাক্তারের কথা শুনে তারা একটু শান্তি পায়। তারা রিমিতাকে বাড়িতে নিয়ে চলে আসে। সেদিনের পর থেকে রিমিতার উপর তার শাশুড়ি মা খুব কড়া নজর রাখত। বেশ কয়েকদিন এভাবেই কেটে যায়। একদিন, মা দেখুন না, আজকে ওয়েদারটা কত ভালো, বাইরে কত বৃষ্টি হচ্ছে আর একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। হ্যাঁ তো, তোমার আবার বৃষ্টিতে ভিজে আচার খাওয়ার ইচ্ছে করছে নাকি? এ বাবা, না না, আমি সেই ভুল আর কোনোদিনও করি নাকি? আমি তো বলছিলাম যে এমন ওয়েদারে গরম গরম চিকেন পকোড়া খেতে দারুণ লাগবে। আমি চাই না আপনার আর আমার জন্য পকোড়া ভেজে নিয়ে আসি। আরে আরে, একদম না। আমি থাকতে তুমি এই অবস্থায় কিচেনে গিয়ে পকোড়া করবে? তুমি এটা ভাবলে কি করে? দাঁড়াও, আমি যাচ্ছি এখনই, পকোড়া করে নিয়ে আসবো। তুমি বসো। এই বলে পাপিয়া দেবী রান্নাঘরে যায়। পকোড়া বানাতে গিয়ে সে দেখে যে বেসনের কৌটোতে একটুও বেসন নেই। এ বাবা, বেসন তো শেষ হয়ে গেছে, কিভাবে পকোড়া বানাবো? বৌমা এত শখ করে বলল, কি করি এবার? গর্ভবতী মেয়েদের মনের ইচ্ছে পূরণ করা দরকার। যাই দেখি, বাইরে দোকান থেকে কিনে নিয়ে আসি। বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে যেতে হবে। মা, আপনি আবার এখন ছাতা মাথায় দিয়ে কোথায় চললেন? বৌমা, তুমি বসো, আমি আসছি। আসলে বেসন শেষ হয়ে গেছে, বুঝলে? বেসন ছাড়া তো পকোড়া হবে না। আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, নিয়ে আসুন। তাড়াতাড়ি আসবেন, বৃষ্টি থেমে গেলে পকোড়া খেতে আবার ভালো লাগবে না। পাপিয়া দেবী বাইরে বেরিয়ে দেখে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল ভর্তি, আর সেই জন্য তাদের এলাকার সমস্ত দোকানও বন্ধ ছিল। সে আরো অনেকটা দূরে যায় অন্যান্য দোকান খোলা আছে কিনা দেখবে বলে, কিন্তু কোনো লাভ হয় না। দোকান খোলা তো দূরের কথা, রাস্তায় একটা লোককেও সে দেখতে পাচ্ছিল না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে পাপিয়া দেবী বাড়ি ফিরে আসে। বৌমা, বৌমা, কোথায় তুমি? গামছাটা দাও তো একটু। ও বৌমা, এ কি, বৌমা আবার কোথায় গেল? পাপিয়া দেবী খুব ভয় পেয়ে রিমিতাকে খোঁজাখুঁজি করতে শুরু করে। তাদের বাড়ির পাশেই একটা আম গাছের বাগান ছিল। রিমিতা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আম কুড়াতে গিয়েছিল। তার শাশুড়ি মা তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। বৌমা, তুমি কি পাগল? এই বৃষ্টির মধ্যে, ঝড়ঝঞ্ঝার মধ্যে তুমি আম কুড়াতে এসেছো? বাড়ি চলো আগে, বাড়ি চলো, তারপর তোমার ব্যবস্থা হচ্ছে। পাপিয়া দেবী রিমিতাকে বাড়িতে নিয়ে আসার পর অনেক বকাবকি করতে থাকে। কি দরকার ছিল তোমার যাওয়ার, বলো তো? তোমার কি আম খাওয়া হয় না নাকি? কি করব বলুন, পাশের বাড়ির বউগুলো আমাদের আম বাগান থেকে সব আম কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল। তো সব পাকা পাকা আম, জানেন? জানালা দিয়ে দেখতে পেয়ে আমি ওদের তাড়িয়ে দিলাম। তারপর আমি নিজেই আমগুলো কুড়াচ্ছিলাম। উফ, তুমি কেন বুঝতে পারো না? তুমি এখন প্রেগনেন্ট। এত বছর পর উপরওয়ালা তোমার গর্ভে একটা সন্তান দিয়েছে, আর তুমি সব সময় নিজেকে বিপদের মুখে ঠেলে দাও। আমি কত বোঝাবো তোমাকে? আপনি তো আমাকে ছাদে উঠে আচার খেতে বারণ করেছেন। আপনি কি আমাকে বলেছেন যে আম কুড়ানো যাবে না? আর তাছাড়া আমার তো আজকে কিচ্ছু হয়নি। আপনি সব সময় বড্ড বাড়াবাড়ি করেন। আমার বর্ষাকাল খুব পছন্দ, এই সিজনটা আপনি আমাকে এনজয় করতেই দিচ্ছেন না।
রিমিতা এই বলে সেখান থেকে চলে যায়। রিমিতার এমন উল্টোপাল্টা কাজের জন্য তার শাশুড়ি মা সবসময় খুব চিন্তায় থাকতো। এভাবেই সময় কাটতে থাকে। রিমিতা রোজ নানান রকমের আবদার করত। তার শাশুড়ি মা সবসময় তার মনের ইচ্ছা পূরণ করার চেষ্টা করত। একদিন পাপিয়া দেবী রিমিতাকে হসপিটালে চেক আপ করানোর জন্য নিয়ে যাচ্ছিল। মা, বাইরে তো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে বলে কি চেক আপে যাবে না তুমি? তা আবার হয় নাকি? আমি ক্যাব বুক করেছি, গাড়ি একদম বাড়ির সামনেই আসবে। ছাতা মাথায় দিয়ে গাড়িতে উঠে পড়বো। ওই তো গাড়ি এসে গেছে মনে হচ্ছে। দাঁড়ান, আমি জুতাটা পরে নিই। এ কি বৌমা, তুমি এটা কি পরলে? কেন, দেখতে পাচ্ছেন না জুতা পরলাম, খালি পায়ে যাবো নাকি আমি? আরে বাবা, তুমি প্রেগনেন্ট অবস্থায় এই হিল জুতা পরে হসপিটালে যাবে? ডাক্তার তোমাকে তো বকবেই, তার সঙ্গে আমাকেও বকবে। উফ, প্রেগনেন্ট হওয়া যে কত জ্বালা। ঠিক আছে, আমি তাহলে এই হাওয়াই জুতাটা পরছি। সর্বনাশ, একদম না। বর্ষাকালে তুমি হাওয়াই জুতো পরবে? পা স্লিপ করে পড়ে যাবে তো। মা দেখুন, সবসময় এত রেস্ট্রিকশন ভালো লাগে না। আমি প্রেগনেন্ট বলে কি আমার কোনো চয়েস থাকতে পারে না? সবসময় আপনার কথা শুনেই চলতে হবে? হ্যাঁ, চলতে হবে, কারণ তোমার পেটের বাচ্চাকে নিয়ে তোমার কোনো চিন্তা না থাকলেও আমার আছে, বুঝেছো? জানতো, আমি আপনার সঙ্গে যাবই না। আপনার ছেলে বাড়ি এলে আমি ওকে হসপিটালে নিয়ে যেতে বলবো। পুরো মাথা নষ্ট। বৌমা, এই সময় মেয়েদের মাথা অল্পতে গরম হয়ে যায় জানি, কিন্তু তুমি একটু বেশি করছো। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তাই করো। রিমিতা রাগ করে ঘরে চলে যায়। আসলে রিমিতা সব সময় স্বাধীনভাবে থাকতে পছন্দ করত। সময়ের সঙ্গে সঙ্গে রিমিতার আচার আচরণে আরো পরিবর্তন আসে। এখন রিমিতা 9 মাসের অন্তঃসত্ত্বা। একদিন রাত্রিবেলা সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ রিমিতার ঘুম ভেঙে যায় আর সে রাকেশকে ডাকতে শুরু করে। রাকেশ, রাকেশ, ওঠো না, শুনছো? কি গো রাকেশ, এই তুমি উঠবে? হ্যাঁ কিনা বলো, ওঠো। রাকেশ রিমিতার কথা শুনে খুব ভয় পেয়ে যায়। হ্যাঁ, এই তো। কি হয়েছে? তোমার প্রসব যন্ত্রণা শুরু হয়েছে নাকি? আরে না গো, সেটা নয়। আসলে আমার খুব তেঁতুল খাওয়ার ইচ্ছে করছে, তাই জন্য আমার ঘুম আসছে না। তেঁতুল এখন কটা বাজে দেখেছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? রাত 2টার সময় আমি তেঁতুল কোথায় পাবো? আমাকে সন্ধ্যাবেলা বললেই তো এনে দিতাম, অথবা কাল এনে দেবো। ছাড়ো। না, আমার এখন তেঁতুল খাওয়ার ইচ্ছে হচ্ছে, আমি এখনই তেঁতুল খাবো। শোনো না, আজকে আমি আমাদের ব্যালকনি থেকে দেখেছি বুলটিদের তেঁতুল গাছে অনেক তেঁতুল হয়েছে। যাও না, তুমি গিয়ে কয়েকটা তেঁতুল পেড়ে নিয়ে এসো না। রিমিতা, পাগলের মতো কথা বলো না। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে তেঁতুল গাছে উঠে তেঁতুল পাড়া অসম্ভব ব্যাপার। তুমি ঘুমাও এখন, কালকে সকাল হলেই আমি তোমাকে তেঁতুল কিনে এনে দেবো, ঠিক আছে? ও, তোমার প্রেগনেন্ট বউয়ের জন্য তুমি এটুকু করতে পারবে না, তাই তো? জানো না প্রেগনেন্টদের সব মনের ইচ্ছা পূরণ করতে হয়। ঠিক আছে, ছাড়ো। তুমি যাবে না তো? আমি নিজেই যাচ্ছি তবে। না না রিমিতা, খবরদার না। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। উফ। রাকেশ একটা ছাতা নিয়ে তেঁতুল আনতে বেরিয়ে পড়ে। মুষলধারে ঝড় বৃষ্টি হওয়ার ফলে ইলেকট্রিকের তার ছিঁড়ে রাস্তায় পড়েছিল। রাকেশ অন্ধকারে কিছু দেখতে না পাওয়ায় বিদ্যুতের শক লেগে অজ্ঞান হয়ে পড়ে যায়। ওদিকে রিমিতা অনেকক্ষণ ধরে রাকেশের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন পাড়ার লোকজন রাকেশকে দেখতে পেয়ে তাকে হসপিটালে নিয়ে যায়। রাকেশ প্রাণে বেঁচে গেলেও সে সারা জীবনের জন্য কোমাতে চলে যায়। সব তোমার জন্য হয়েছে, সব তোমার জন্য। আমার ছেলেটার আজকে এত বড় ক্ষতি হয়ে গেল, সব তোমার জন্য হয়েছে। মা, আমাকে ক্ষমা করে দিন মা। আমার পাগলামির জন্য রাকেশের এমন হলো। রিমিতা কাঁদতে থাকে। হঠাৎ করে তার প্রসব যন্ত্রণা শুরু হয়। ডাক্তার তাকে লেবার রুমে নিয়ে চলে যায়। সে একটি সুন্দর ফুটফুটে ছেলে জন্ম দেয়। পাপিয়া দেবী খুব খুশি হয়। রিমিতা তার ভুলের জন্য খুবই অনুশোচিত ছিল। সে উপরওয়ালার কাছে রাকেশের সুস্থতার জন্য প্রার্থনা করতে থাকে। একদিন উপরওয়ালার কৃপায় রাকেশ সুস্থ হয়ে ওঠে। সবাই খুব খুশি হয়। এভাবেই সবাই মিলেমিশে বসবাস করতে থাকে।